আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এগ্রি জিএসটির 2024-25 সেশনের প্রশ্ন সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা অনেকেই এগ্রি বিশ্ববিদ্যালয়ের টার্গেট করে পড়াশোনা করো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থী তাদের ফিউচার ক্যারিয়ার এগ্রিকালচারের উপর কিংবা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টের উপরে সেট করতে চায় এবং সেই টার্গেট করে তারা কিন্তু পড়াশোনার প্রস্তুতি নেয়। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্ল্যান করছি, স্বপ্ন দেখছি, কিন্তু সঠিক প্রস্তুতি এবং গাইডলাইনের অভাবে একটা ভালো প্রস্তুতি কিংবা অনেক বেশি পড়াশোনা করলেও ফাইনালি যায় দেখা যায় তুমি হয়তো একটা জিএসটি এগ্রিতে তুমি হয়তো একটা সিট সিকিউর করতে পারছো না। সো এক্ষেত্রে তোমার সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে বিগত বছরগুলোতে কোন প্যাটার্নে প্রশ্ন হচ্ছে। তো সবার আগে যেহেতু প্রশ্নের প্যাটার্নটা জানা জরুরি, তাইলে কাজটা হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এবং সেগুলো সলভ করে ফেলা। তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে আমাদের 24-25 সেশনে কেমিস্ট্রি অংশে কি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলোর সোর্সটা কি ছিল, ওরকম প্রশ্ন আর কি কি হতে পারতো সেগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আর মিন টাইমে তোমাদের এই প্রশ্নগুলো সলভ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কেমিস্ট্রি অংশের প্রশ্নটা সলভ করে ফেলি। তো আমরা সলভ করার আগে বলি যে আমাদের এগ্রি ক্র্যাশ কোর্স 4.0 আমাদের এই ভিডিওটা পাওয়ার্ড বাই এগ্রি ক্র্যাশ কোর্স 4.0। সো খুবই এক্সপিরিয়েন্স টিচার প্যানেল দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা এগ্রি জিএসটি কে টার্গেট করে পড়াশোনা করছো, এটা তোমাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। যদি তুমি মনে করো যে এই টিচার প্যানেলের ক্লাস তুমি করেছো, বুঝো, তাহলে এটা তোমার একটা বেস্ট চয়েসও হতে পারে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। সো একটা প্রশ্ন এসেছে যে মিথাইল রেড নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ এর পরিসর কত। এটা কিন্তু কমপ্লিটলি একটা মুখস্থ টাইপের কোশ্চেন এসেছে, তাই না? খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা মুখস্থ টাইপের কোশ্চেন। সো এরকম মুখস্থ টাইপের কোশ্চেন পারতে গেলে তোমার কিন্তু এই জিনিসপত্রগুলো একটু মুখস্থ থাকতে হবে। যেমন আমরা যখন বলি অম্লীয় নির্দেশক মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তাই না? আবার যখন বলি ক্ষারীয় নির্দেশক অর্থাৎ ফেনফথেলিন, এগুলোর কথা বলি যখন আমরা, তো খেয়াল করে দেখো অম্লীয় নির্দেশক তার মানে এটার পিএইচ এর রেঞ্জ কতর মধ্যে থাকতে হবে? 0 থেকে 7 এর মধ্যে। কারণ অম্ল মানে কি? 0 থেকে 7, 7-এর উপরে হচ্ছে ক্ষার। এখন এখানে বলা হচ্ছে মিথাইল রেড, মিথাইল রেড হচ্ছে 4.2 থেকে 6.3। আবার তোমাকে যদি বলতো যে মিথাইল অরেঞ্জ, হ্যাঁ, মিথাইল অরেঞ্জ এর পিএইচ এর সীমা কতটুকু, হ্যাঁ, সেক্ষেত্রে দেখো মিথাইল অরেঞ্জ যদি বলতো, মিথাইল অরেঞ্জ যদি বলতো, হ্যাঁ, তাহলে 3.1 থেকে 4.2 পর্যন্ত। ঠিক আছে, কিছু কিছু রাইটারের বই এটাকে 3 পয়েন্ট বলেছে, 3.0 বলেছে, 4.3 বলেছে কিংবা 4.0। বাট এই যে প্রথমত অ্যাসিডীয় এবং এই রেঞ্জের মধ্যেই থাকবে। এই যে মিথাইল অরেঞ্জ এবং একই সাথে তুমি দেখছো মিথাইল রেড, এই দুইটাই কিন্তু আলটিমেটলি অম্লীয় নির্দেশক। সো এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, মিথাইল অরেঞ্জ কিংবা মিথাইল রেড কোন ধরনের নির্দেশক, নিচের কোনটি অম্লীয় নির্দেশক। আবার তুমি ধরো শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল লবণের যদি বিক্রিয়া করো, শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষারের যদি বিক্রিয়া করো, তাহলে সল্টটা কিরকম হবে বলো তো? সল্টটা কি অম্লীয় সল্ট হবে না? তো অম্লীয় সল্ট যদি হয় কোন নির্দেশক উপযুক্ত হবে? অম্লীয় নির্দেশক উপযুক্ত হবে। তাহলে অম্লীয় নির্দেশক কোনটা কোনটা? মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। এদের পিএইচ এর পরিবর্তন, পিএইচ এর পরিসর ক্লিয়ার। আবার শক্তিশালী ক্ষার এবং দুর্বল অম্ল যদি বিক্রিয়া করে তাহলে লবণটা কিরকম হবে? লবণটা তখন হবে হচ্ছে ক্ষারীয় লবণ। তাহলে নির্দেশক কোনটা হবে? ক্ষারীয় নির্দেশক ফেনফথেলিন। ফেনফথেলিনেরটাও তোমরা মুখস্থ রাখো। ফেনফথেলিন এর পিএইচ এর বর্ণ পরিবর্তনের পরিসর হচ্ছে 8.2 থেকে 10.0 পর্যন্ত। ঠিক আছে, 8.2 থেকে 10.0 পর্যন্ত। তো এই রিলেটেড প্রশ্ন কিন্তু হতে পারে। ইভেন তোমাদেরকে আরেকটা কাজ বলি, তোমরা বই থেকে যেটা পড়বা, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেখায়, ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেখায়, এরকম প্রশ্ন কিন্তু 25-26 সেশনে চলে আসতে পারে, তাই না? সো এগুলো তোমাদের পড়তে হবে। এটাকেই বলে প্রশ্ন অ্যানালাইসিস। ওকে, তো এবার চলো পরের কোশ্চেনে জাম্প করি। চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপির জন্য, হ্যাঁ, কত তরঙ্গের রশ্মি ব্যবহার করা হয়? সেটা একটা মুখস্থ টাইপের কোশ্চেন, আবারও দিয়েছে। যেমন হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি, যেমন দেখো মহা, গামা,
রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ এবং রেডিও, তাই না? তাহলে মহাগামা, রঞ্জন, অতি দৃশ্যমান, অবলামের, রেডিও, এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে তাহলে উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, শক্তি কমছে, কম্পাঙ্ক কমছে। সব থেকে বেশি শক্তি কার? এর। সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? এর। সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য, সব থেকে বেশি শক্তি, সব থেকে বেশি কম্পাঙ্ক। দেখো E is equal to hc divided by lambda, তাহলে E এর সাথে ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। E is equal to, দেখো নিউ is equal to c divided by lambda, তাহলে ল্যামডার সাথে নিউ এর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। সো এই যে দেখো আমি যে তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্স ড্র করলাম, একই সাথে তুমি কিন্তু বুঝে গেলে কোথায় তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কোথায় শক্তি সব থেকে বেশি, কোথায় কম্পাঙ্ক সব থেকে বেশি। এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই রেগুলার, এবং এদের সবার তরঙ্গ দৈর্ঘ্য তোমার মুখস্থ করতে হবে। যেমন এখানে কোন রশ্মি ব্যবহার করা হয়? আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি, এবং যার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হচ্ছে 300 থেকে 320 ন্যানোমিটার পর্যন্ত। হ্যাঁ, সো এই যে এটা মুখস্থ করতে হবে। আবার দৃশ্যমানের জন্য কত? 380 থেকে 780 ন্যানোমিটার। তোমরা বুঝতেছো? এর ইমিডিয়েট আগে, এর ঠিক ইমিডিয়েট আগে। ক্লিয়ার? এই যে এভাবে বেসিক যদি তুমি ক্লিয়ার করো, কোশ্চেনের প্যাটার্ন ধরতে পারবা, এবং কোশ্চেনের প্যাটার্ন যদি তুমি ধরতে পারো ইজিলি, শুধু এই কোশ্চেনটাই না, অনেক কোশ্চেন সলভ করতে পারবা। ঠিক আছে? ওকে, আদর্শ গ্যাসের জন্য এই যে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য তোমাকে জানতে হবে। নির্ভর করে না তার মানে কি? জিরো। নির্ভর করে না। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, তাপমাত্রার উপর নির্ভর করে। যদি নির্ভর করে তখন 1, নির্ভর করে না এই জন্য 0। আদর্শ গ্যাসের জন্য যেমন হচ্ছে PV = nRT, Z এর ভ্যালু হচ্ছে, দেখো তুমি চিন্তা করো 1, Z এর ভ্যালু হচ্ছে 1, সংকোচনশীল গুণাঙ্কের ভ্যালু হচ্ছে 1। তাহলে এই ধরনের কোশ্চেন ক্র্যাক করতে হলে তোমাকে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যগুলো খুব সুন্দর মতো থ্রুলি পড়তে হবে। ঠিক আছে? CO3 2- এর মোট ইলেকট্রন সংখ্যা কত? তাহলে দেখো CO3 2-, তাইলে স্পেসিফিক ভাবে কার্বনের ইলেকট্রন কয়টা? প্রোটন সংখ্যাটাই তার ইলেকট্রন। 2- টা কিন্তু কার্বনের উপরেও না, অক্সিজেনের উপরেও না। তো দেখো তাহলে কার্বনের প্রোটন কয়টা? কার্বনের প্রোটন হচ্ছে 6টা, অক্সিজেনের প্রোটন হচ্ছে 8টা। অক্সিজেন এখানে আছে 3টা, আর এই -2 মানে কি? বাইরে থেকে সেই দুইটা আমি ধার করে নিয়ে এসে আমার পকেটে রেখেছি, তাইলে এই দুইটা এখন আমার কাছে আছে। 24 আর 8 হচ্ছে 32। দেখো এই কোশ্চেনটা আসতে পারে SO4 2- এর জন্য, NH4+ এর জন্য। ঠিক আছে? তাহলে PO4 3- এর জন্য। এগুলো সব প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা, সবসময় ইলেকট্রন সংখ্যা না বলে তোমাকে বলতে পারে যোজন ইলেকট্রন সংখ্যা। তো যোজন ইলেকট্রন সংখ্যা যদি বলে, তাহলে কার্বনের যোজন ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের মোট ইলেকট্রন 6টা, বাট যোজন ইলেকট্রন 4টা। যোজন ইলেকট্রন মানে সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা। অক্সিজেনের মোট ইলেকট্রন 8টা, বাট যোজন ইলেকট্রন 2s2p4 6টা। কার্বনের 2s2p2 4টা। যখন যোজন ইলেকট্রন বলবে সেম, একদম সেম ক্যালকুলেশন করব। ইভেন নিউট্রন সংখ্যাও বের করতে বলতে পারে। এই আলাদা আলাদা জিনিসপত্রগুলো তোমার মাথায় থাকতে হবে। প্রতি বছর কিন্তু একই প্যাটার্নের প্রশ্ন হয়। তুমি যদি ভালো মতো বুঝতে পারো তাহলে প্যাটার্নটা ধরতে পারবা। একটি লোহার কাপে 2.16 গ্রাম সিলভারের প্রলেপ দিতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন? তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন করেছে। তার মানে এখানে কি পরিমাণ তড়িৎ, তার মানে কিউ এর ভ্যালু বের করব। আমাদের কাছে দেওয়া আছে W, সিলভার যেহেতু দেওয়া আছে, তাহলে দেখো তো আমরা দেখো E বলতে পারবো, F বলতে পারবো, তাই না? আমরা কিন্তু বাকি সবই বলতে পারবো। তাহলে দেখো কি পরিমাণ তড়িৎ প্রয়োজন। তাহলে দেখো আমরা কি জানি? Q is equal to NEF, তাই না? তাহলে N is equal to W divided by M EF। এগুলো আমরা বলতে পারি না? এগুলো তো আমরা বলতে পারি। তাহলে ভ্যালুগুলো বসায় দাও, অ্যান্সার বের করে ফেলতে পারবা। সো চলো আমরা ভ্যালুগুলো বসাই। তাহলে W কত? W বলে দিয়েছে 2.16, আর M সিলভারের জন্য M এর ভ্যালু কত? 108। এগুলো তো মুখস্থ রাখতেই হবে তোমার। 108 ইন্টু তুল্য সংখ্যা সিলভারের জন্য কত? 1।
ফ্যারাডে কত 96,500। তাহলে আমরা পাচ্ছি, এটা যদি ক্যালকুলেট করো তাহলে হোপফুলি 1930 কুলম্ব পাবা। ঠিক আছে, দেখো, এবং এই ফর্মুলা তোমাদের সবার জানা। এই ফর্মুলা দিয়ে ডিফারেন্ট টাইপের ম্যাথ আসতে পারে, সিলভার দিয়ে দিয়েছে, কপার দিয়ে দিতে পারে, তখন ই এর ভ্যালু শুধু চেঞ্জ হয়ে যাবে, বাকি সব কিছু সেম থাকবে। আশা করছি এটা তোমরা অ্যান্সার করতে পারবা। নেক্সট কোশ্চেন, কোন রাসায়নিক পদার্থের নরমালিটি এবং মোলারিটি সেম? তোমাকে আগে জানতে হবে নরমালিটি এবং মোলারিটি এর মধ্যে সম্পর্কটা আসলে কি। দেখো, n ইজ ইকুয়াল টু me, নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, বলো তো ভাইয়া কখন n ইজ ইকুয়াল টু m হবে? সমান বলেছে না, তাহলে ইটাকে 1 বানায় দাও। এবার খুঁজে বের করো যে তোমার এখানে কার তুল্য সংখ্যা 1। তাহলে হয়ে গেছে না? দেখো, এর তুল্য সংখ্যা, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, সোডিয়াম সালফেট Na2SO4, লবণ হলে কি হয়? ক্যাটায়নের মোট চার্জ, তার তুল্য সংখ্যা, এর তুল্য সংখ্যা 2। খুবই সহজ, 1 সেকেন্ডে এই কোশ্চেন সলভ করতে পারবা যদি তোমার তুল্য সংখ্যা এবং এই সমীকরণটা জানা থাকে। তুল্য সংখ্যা এবং এই সমীকরণটা জানা থাকে। কি সহজ হয়ে যাচ্ছে না? এখন আগে কোশ্চেন দেখলে, এই কোশ্চেন দেখে এত কঠিন প্রশ্ন আমি পারবো না, বাট এখন দেখো দেখে অ্যান্সার করতে পারছো। আসলেই তুমি যদি বুঝে অ্যান্সার করতে যাও দেখবা সব কোশ্চেন তোমার কাছে একদম সহজ লাগছে। ঠিক আছে, সো আমরা পরের কোশ্চেনে যাই। জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর? এটা একটা সংকর ধাতু, এটা মুখস্থ রাখতে হবে কোশ্চেনটা। কপার, জিঙ্ক এবং নিকেলের, হ্যাঁ, কপার, জিঙ্ক এবং নিকেলের সংকর ধাতু হচ্ছে জার্মান সিলভার। ঠিক আছে, কপার, জিঙ্ক এবং নিকেলের সংকর ধাতু হচ্ছে জার্মান সিলভার। হোপফুলি তোমাদের এটা মনে থাকবে। নিম্নোক্ত কোন যৌগটির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? স্ফুটনাঙ্ক কখন সব থেকে বেশি হয়? যখন হাইড্রোজেন বন্ধন থাকে। মাথায় রাখবা, কোন একটা যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে তখন তার স্ফুটনাঙ্ক অন্যদের থেকে বেশি হয়। যেমন কিটোনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে না, অ্যালডিহাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে না, তারপর অ্যালকেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে না, ইথানলের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। ঠিক আছে, ইথানলের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। নতুন একটা বন্ধন, তার মানে কি ওই বন্ধনটা ভাঙতে কিংবা ফুটাতে অনেক বেশি শক্তির প্রয়োজন, তাপ শক্তির প্রয়োজন। সো ইথানলের মধ্যে, অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকার দরুন এখানে স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। ঠিক আছে, ওকে। নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এরকম? 1s2 2s2 2p6 3s2 3p6 হবে। হ্যাঁ, 3p6 কার? দেখো তো, টোটাল যোগ করে ফেললেই হয়ে যাবে তো। 6 আর 4 10, দেখো 6 আর 4 10 আর 8 18, 18 কার? আর্গনের। এইটা আবার কোনো প্রশ্ন হলো? এটা আবার কোনো প্রশ্ন? জাস্ট ইলেকট্রন সংখ্যা কাউন্ট করবা, যোগ করে ফেলবা, শেষ। ফাইন। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম চাপ, এর লেখচিত্র কেমন হবে? তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো যে আমরা বয়েলের সূত্র পিভি ভিটি পিটি, তাই না? তাহলে ধরো যে আমার এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক, ওয়াই অক্ষ বরাবর অধীন চলক, চাপ হচ্ছে এখানে স্বাধীন। পি স্থাপন করলাম, ভি স্থাপন করলাম, তাহলে পি এর সাথে ভির কি সম্পর্ক? 1/v ইন্টু কে। তাহলে দেখো তো ব্যস্তানুপাতিক, তার মানে কি অধিবৃত্তীয়। আর যদি সমানুপাতিক সম্পর্ক হতো তাহলে হয় মূলবিন্দুগামী সরলরেখা অথবা শুধু সরলরেখা, তাই না? দেখো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকেও প্রশ্ন আসতেছে। তার মানে পিভি না, শুধু ভিটি, পিটি, 1/p ভার্সেস ভি, এই সবগুলো গ্রাফ তোমার মাথায় সেট করতে হবে। এবছর কিন্তু এখান থেকে কোশ্চেন রিপিটও হয়ে যেতে পারে, তাই না? ওকে, CH3CH2OH 2 মোল, তার মানে কি অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার করছি 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে দেখো বিক্রিয়াটা খুবই সহজ। CH2OH প্লাস দেখো OH বন্ড CH2 বন্ড CH3, দেখো বিক্রিয়াটা কত সহজ একটা বিক্রিয়া দিয়ে দিছে। এবার তুমি একটা কাজ করো, পানি বের করে দাও। এখান থেকে তোমার একটাই কাজ, সেটা হচ্ছে এই পরিমাণ তাপ যখন দেওয়াই হচ্ছে, পানিটাকে বের করে দাও না, পানিটাকে বের করে দাও। তাহলে কি হচ্ছে? C2H5 বন্ড O বন্ড C2H5, এটা একটা ইথার এবং এই ইথারের নাম হচ্ছে ডাই ইথাইল ইথার। তাহলে আমরা কি পাচ্ছি? ইথার পাচ্ছি। ঠিক আছে,
2:1 অ্যাসিড এবং অ্যালকোহল। অ্যাসিডের পরিমাণ যখন বেশি হবে ডাইসালফেট তৈরি হবে, এখানে যদি উত্তর নাই, হ্যাঁ, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হবে। বাট যখন যখন তুমি বুঝো যে অ্যালকোহলের পরিমাণ বেশি হবে তখন ইথার তৈরি হবে। খুবই পপুলার একটা রিঅ্যাকশন, এটা কিন্তু আবারও রিপিট হইতে পারে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবা, খুবই পপুলার একটা রিঅ্যাকশন এটা। মার্কারি কপার 2+, lead 2+, ক্যাডমিয়াম 2+ এর HCl মিশ্রিত দ্রবণে H2S চালনা করলে কোন ক্ষেত্রে হলুদ পদক্ষেপ তৈরি করে? হলুদ পদক্ষেপ তৈরি করে। ওকে, খুবই কমন প্রশ্ন। ক্যাডমিয়াম সালফাইড হচ্ছে হলুদ পদক্ষেপ সৃষ্টি করবে, এটা হচ্ছে মুখস্থ তোমাদের। হ্যাঁ, গুণগত রসায়ন চ্যাপ্টারে তোমরা দেখবা আয়ন শনাক্তকরণ একটা পার্ট আছে, যেমন ওখানে দেখবা সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ বর্ণ সৃষ্টি করে, ক্যালসিয়াম 2+ ইটের মতো লাল, পটাশিয়াম হচ্ছে বেগুনি, ঠিক আছে, কপার হচ্ছে নীলাভ সবুজ, সিজিয়াম হচ্ছে নীল, ব্যারিয়াম হচ্ছে কাঁচা আপেলের মতো সবুজ, ঠিক আছে, স্ট্রনশিয়াম হচ্ছে লাল। এই যে এতগুলো কথা বললাম না, এগুলো আমি কোত্থেকে জানছি? এগুলো কি বেসিক? না, এটা হচ্ছে মুখস্থ করছি। এগুলো তুমি মুখস্থ করবা, তাহলে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করতে পারবা। একমাত্র মুখস্থ ছাড়া এখানে নো এক্সপ্লানেশন, ডিরেক্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে। ক্যাডমিয়াম সালফাইড হলুদ বর্ণের পদক্ষেপ দেখায়। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন। অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। পার্থক্য নির্ণয় করে হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করি, সবার আগে তোমরা যেটা করবা টলেনবেকার ও কার্ফেহেলিং দ্রবণ করে ফেলবা, তাই না? দেখো, অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে এক হচ্ছে পার্থক্য নির্ণয়কারী পরীক্ষা 9 কোনটি? হ্যাঁ, দেখো, এক হচ্ছে 9। 9 মানে হচ্ছে, আমি বুঝাই, দেখো, কার্বনিল মূলক। এইটা যে কার্বনিল মূলক, অর্থাৎ CHO হইতে পারে, CO হইতে পারে। তার মানে কি অ্যালডিহাইড কিটোন যে কোনো একটা হইতে পারে। 2,4 DNPH পরীক্ষা। বাট তুমি যখন পৃথক করতে যাবা, পৃথকীকরণ, এটারে আমরা বলছি শনাক্তকরণ, আর এটাকে বলছি পৃথকীকরণ। টলেন আর ফেহেলিং এবং টু সাম এক্সটেন্ট আয়োডোফর্ম। কারণ আয়োডোফর্মের জন্য শর্ত কি? CH3 C ডাবল বন্ড O। এটা অ্যালডিহাইড হইতে পারে, কিটোন হইতে পারে, তাই না? বাট এই যে CH3CO, অর্থাৎ কার্বন অ্যালডিহাইড কিংবা কিটোন পার্থক্য করা যায় না এটা দিয়ে। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, তুমি যদি অ্যালডিহাইডও দাও ওই যে হলুদ বর্ণ, তুমি যদি কিটোনও দাও 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, হলুদ বর্ণের পদক্ষেপ দিবে। তার মানে এটা দ্বারা কি করা যায়? শনাক্ত করা যায় ওখানে কার্বনিল মূলক আছে। বাট অ্যালডিহাইড নাকি কিটোন সেই সিদ্ধান্ত তুমি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিয়ে নিতে পারবা না। ক্লিয়ার? বলতে পারবা এটা কি অ্যালডিহাইড ছিল না কিটোন ছিল, টলেনবেকারক এবং ফেহেলিং দ্রবণের সাহায্যে। মাথার মধ্যে এটা সেট করে নাও, এই প্রশ্নটা এবছরও রিপিট হবে, ঠিক আছে? ওকে, তাহলে হোপফুলি বুঝতে পেরেছো। কার্বনের প্রমাণ দহন তাপ কত? তো এটা মুখস্থ রাখতে হবে, 393 সামথিং মাইনাস 393.50। কার্বনের দহন তাপ মানে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, কার্বন ডাই অক্সাইডে পরিণত হচ্ছে, ΔH সমান মাইনাস 393.50। কিছু কিছু রাইটার এটা 394ও বলেছে। হ্যাঁ, তো এটা তোমরা মনে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। অ্যান্টিফ্রিজ বা হিমরোধক রূপে ব্যবহার হয় কোনটি? এটা একটা মিশ্রণ, হ্যাঁ, যেমন 40% গ্লাইকল এবং 60% পানির মিশ্রণ। এটার কনসেপ্ট না, এটা তোমার ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। ম্যাক্সিমাম কোশ্চেন গুলো কেমিস্ট্রি থেকে মুখস্থ নির্ভর জিনিসপত্র এসেছে, খুব কম কনসেপ্ট নির্ভর কোশ্চেন এসেছে। সো অ্যান্টিফ্রিজ বা হিমরোধক রূপে 40% গ্লাইকল এবং 60% পানির মিশ্রণ ব্যবহার করা হয়। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে 28 সেকেন্ড। হ্যাঁ, অর্ধায়ু কত? অর্ধায়ু হচ্ছে 28 সেকেন্ড। কত সময়ে? কত সময়ে বিক্রিয়কের 1/8 ঠিক আছে অবশিষ্ট থাকবে? খুবই কমন প্রশ্ন না? এই প্রশ্ন কিন্তু অনেকবার ফেস করেছো। এখানে অর্ধায়ু কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, 28 সেকেন্ড। তাইলে কত সময়ে অবশিষ্ট থাকবে? তাহলে অবশিষ্ট অংশ কত সময়ে? হ্যাঁ, তাহলে দেখো 1/8, তাই না? 1/8, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 2/3। তাহলে কত ঘাতের জন্য?
সেটাই তো অর্ধের সাথে মাল্টিপ্লাই করে দিলে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো। তাহলে অতএব সময় ইজ ইকুয়াল টু হাফ, অর্ধেক কত 8, 28 ইন্টু 3, তাহলে কত 3/24, তার মানে 84 সেকেন্ড। দেখো কত সহজ একটা কোশ্চেন, এটা তোমরা রেগুলার ফিজিক্সেও করেছো, কেমিস্ট্রিতেও করেছো, তাই না? দেখো সো খুবই ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। 27 যদি হতো তাহলে 3 টু দি পাওয়ার 3, তাই না? সো দেখো মানে ব্যাপারটা হচ্ছে এমন যে 2 এর কত থার্ড, দেখো 1/8 অবশিষ্ট থাকবে, ঠিক আছে? যে কত ঘাত, 2 এর কত ঘাত 3, মাল্টিপ্লাই করে দিয়েছি। সো তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে এই ম্যাথটা করেছো। ক্লোরোপিক্লিনের সংকেত CCl3NO2, CCl3NO2, CCl3NO2। সো খুবই ইজি। সো এই কোশ্চেনগুলোই এবছর আমাদের এগ্রি জিএসটি পরীক্ষায় এসেছিল 24-25 সেশনে। তাহলে কোশ্চেন দেখে, কোশ্চেনের প্যাটার্ন দেখে তোমার কাছে কি মনে হলো যে কি ধরনের কোশ্চেন বারবার আসতেছে? মুখস্থ নির্ভর কোশ্চেন 50%, টেকনিক নির্ভর বাকি 50%, ক্যালকুলেটিভ বাকি 50%, তাই না? সো তোমার এগ্রি জিএসটিতে যে কোশ্চেনগুলো রিপিট হয়েছে, আমি কিন্তু অনেকগুলো টপিক তোমাদেরকে ঘোরায় নিয়ে আসলাম। এগুলোতে যদি তুমি ভালো করতে চাও ইন ডেপথ নলেজ লাগবে, ঠিক আছে? একদম ইন ডেপথে তোমার নলেজ থাকতে হবে। সো এই মুহূর্তে তুমি যে ভিডিওটা দেখছো, তুমি বাকি সাবজেক্টগুলোর কোশ্চেন সলভ করো, বেশি বেশি কোশ্চেন সলভ করো, যাতে তুমি ধারণা নিতে পারো এবছর কোন ধরনের কোশ্চেন হবে। আশা করছি এগ্রি জিএসটিতে তোমার একটি সিট ক্র্যাক করতে কোনোই অসুবিধা হবে না। সো বেস্ট অফ লাক টু ইউ গাইস। সো এইচএসসি 25 ব্যাচ কিংবা পরবর্তী যে কোনো ব্যাচ, আশা করছি তোমরা সঠিক অ্যানালাইসিসের মাধ্যমে তোমরা এগ্রি জিএসটির জন্য একটা প্রপার প্রিপারেশন নেবে, এবং স্পেশালি কেমিস্ট্রিতে শুধুমাত্র টেকনিক নির্ভর না, মুখস্থ এবং টেকনিক উভয়কেই কম্বো করবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিও।